এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চীন সফর করছেন। তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান সহ বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। এদিকে দেশের রাজনীতিতে সংসদে বাজেট অধিবেশন চলছে এবং জুলাই চেতনা, দুর্নীতির অভিযোগ এবং পাল্টা তদন্তের দাবি নিয়ে উত্তপ্ত কিছুটা সংসদ আমরা বলতে পারি। এবং রাজপথেও আমরা বলতে পারি যে সীমান্ত পরিস্থিতি, তিস্তা ইস্যু, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। মোটা দাগে আমরা যদি বলি যে দেশের রাজনীতিতে এখন সংসদ ও রাজপথ দুক্ষেত্রেই কিছুটা উত্তাপ বাড়ছে এবং আমরা সেজন্যই দেখবার চেষ্টা করব সংসদের ভেতরের বিতর্ক আর রাজপথের চাপ, এই দুই ধারার রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে কোন দিকে নিয়ে যাচ্ছে। সেজন্য আমরা আজকে শিরোনাম যেটি নির্ধারণ করেছি তা হলো সংসদে প্রশ্ন, রাজপথে চাপ। দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন জনাব সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য, গাজীপুর ৪, কাপাসিয়া, বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে শুরুতে আসতে চাই যে প্রতি বছরের মতো এবারও উজানের পানির ঝলে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে এবং উত্তরাঞ্চলে বন্যার যে শঙ্কা তৈরি হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীর বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। তিস্তার পানি বন্টন ও নদী ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের যে সমস্যাটি রয়েছে, এই যে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগকে আপনি কতটুকু কার্যকর বলে মনে করেন বা হবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের মৌসুমি এই অচল অবস্থা, আমি বলবো এটা এমন একটা কষ্টকর বিষয়। আমার সুযোগ হয়েছে একাধিকবার এই তিস্তাকে কেন্দ্র করে যেই বন্যা হয়, এই বন্যা কেন্দ্রিক এলাকাগুলো পরিদর্শন করার। সে কারণে আমি তখন দেখি পুরোপুরি ওই অঞ্চলের জীবন একেবারে অচল হয়ে যায়। সাধারণ মানুষ তার দৈনন্দিন কার্যক্রম বন্ধ করে এই পানি থেকে বাঁচার জন্য ছুটোছুটি করতে থাকে। এইটা অনেকটা ৭৬-এর মনন্তরের মতো। তখন আপনারা জানেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যখন ট্যাক্স উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তারা ঘোড়া নিয়ে রেজা খান নামক এক ব্যক্তির নেতৃত্বে তারা যাইতো বিভিন্ন অঞ্চলে ট্যাক্স উত্তোলনের জন্য। এলাকাবাসী পালিয়ে বেড়াইতো, চাষাবাদ ব্যবসা বাণিজ্য ছেড়ে জঙ্গলে পালিয়ে বেড়াইতো। এই অবস্থা তৈরি হলো তিস্তাপাড়ের মানুষের। জায়গায় জায়গায় তার ঘর বাঁচাইতে হবে, তার পশুগুলো বাঁচাইতে হবে যেগুলো তারা নিয়মিত লালন পালন করে, পাশাপাশি খাদ্যশস্যগুলো এগুলোকে হেফাজত করতে হবে। এগুলো নিয়ে ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়ে। এই যে অচল অবস্থা, এখান থেকে উত্তরণ করার জন্যে তিস্তা যে মহাপরিকল্পনা, এটা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটার জন্যে নির্বাচনের আগে বিএনপিও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে। তিস্তা বাঁচাও বাহে বলে স্লোগান দিয়ে এখন যিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিশাল সমাবেশ আমরা দেখেছি। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী, এমনকি এনসিপি সহ সকল নেতৃবৃন্দ এটা নিয়ে কথা বলেছে, বক্তব্য দিয়েছে, অঙ্গীকার করেছে। এটা নিয়ে সংসদেও কিন্তু একেবারে উত্তরাঞ্চলে বলতে পারেন যে সবগুলো আসনের সকল এমপি ঐক্যবদ্ধভাবে মন্ত্রীদের কাছে আবেদন করেছে, হাততালি দিয়ে অন্যান্য এমপিরা সেটাকে সমর্থন জানিয়েছে। সুতরাং তিস্তা বাস্তবায়ন করাটা হলো মুখ্য দাবি এবং আমি মনে করি এখন 18 কোটি মানুষের এটা প্রত্যাশা। কারণ ওই অঞ্চলে যখন আক্রান্ত হয়, এটা শিকার কিন্তু এই কারণ বাজার থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল সেখানে আক্রান্ত হয়। সুতরাং এটা বাংলাদেশের মানুষের দাবি, সেটা পূরণ হোক যেভাবেই হোক। তবে এখানে একটা ইস্যু এখন এসে তৈরি হয়, সেটা হলো ভারত। দেখুন, তিস্তার ক্ষেত্রে, তিস্তা বাস্তবায়নের ক্ষেত্রে বড় অন্তরে হলো ভারত। ভারতের সদিচ্ছা সহযোগিতা ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা আমি মনে করি যে অনেকটা অসম্ভব বাংলাদেশের জন্য। এটা জিওপলিটিক্যাল ইস্যু বলতে পারেন, আর তিস্তার উৎপত্তি স্থল সহ ফারাক্কাবাদের যেই ইস্যুটা আছে, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে তাদের যেই চুক্তি, নানা কারণে এটা বাস্তবায়ন করা অনেক বেশি কঠিন হবে। আরেকটু কঠিন হয়ে গেছে এই সরকার এসে এখন পর্যন্ত কূটনৈতিক যে তৎপরতা, তাতে বোঝা যায় যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা একেবারেই ভালো যাচ্ছে না। সর্বশেষ ভারতের সাথে সম্পর্কের একটা ছোট্ট চিত্র আমরা পাই, ডাক্তার জাহেদ সাহেবকে যখন আটকে দেওয়া হলো এবং আমি বলবো এক ধরনের অসদাচরণই তার সাথে করা হলো। এই প্রেক্ষিতটা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা নিদর্শন আমি বলবো। মোশাররফ করিম কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলেন, তার সাথে আমি বলবো অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। এই ভারতের সাথে টুরিস্ট ভিসা কিন্তু আবার চালু হচ্ছে, টুরিস্ট ভিসা চালু হচ্ছে, এটা আমাদের জন্য সুখবর। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে যে মানের সম্পর্ক থাকা দরকার,
যে ধরনের কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের সাথে ভারতে থাকা দরকার সেটা নাই, একেবারে স্পষ্ট করে বলা যায়। আমি ডক্টর রাকিবা হাসান এই প্রশ্নের যুক্ত করেই আপনাকে জিজ্ঞেস করতে চাই, ভারতের সাথে যে সম্পর্কটি এখন রয়েছে সেখানে আমরা যেটি দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীর বৈঠকে তিস্তা সহ বাংলাদেশে নদী ব্যবস্থাপনার সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐক্যমত হয়েছে। এখানে তিনি যেমনটি বলেছেন যে ভারতের একটি সদিচ্ছাও কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন রয়েছে। আমি দুটো জিনিসই আপনার কাছে জানতে চাবো যে এই চীন সফরকে নিয়ে আমরা কতটুকু আশাবাদী এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েনটা কি এখনো আছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আমি ফার্স্ট একটু চীন সাপোর্ট নিয়ে বলি। চীন সাপোর্টটি আসলে এমন একটি টাইমে চীন সাপোর্টটি হলো, আপনি দেখেন ভারতীয় মিডিয়া যদি দেখেন এই মুহূর্তে ভারতীয় মিডিয়া কিন্তু এটাকে নিয়ে অনেক বেশি ফ্রেমিং করা হচ্ছে। হ্যাঁ, অনেক বেশি ফ্রেমিং করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা ডিপ্লোম্যাটিক গেম আগেই খেলেছেন যে তিনি চীন সফর এবং ভারত সফর দুইটাকে পাশ কাটিয়ে উনি মালয়েশিয়া একটি স্বল্প সফর করেছিলেন, 17-18 ঘন্টা একটা সফর, তারপরে চীনে গেলেন। আজকে তিনি চীনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। তো এই মুহূর্তে আসলে চীনের অনেকগুলো, আপনি নিজেই শিরোনামে বলছিলেন 13টি সমঝোতা স্মারক। এর বাইরে আমরা যেটা দেখলাম যে সেখানে একটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামে একটি ফোরাম আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট আকর্ষণের জন্য, এবং সেখানে প্রায় 150টি কোম্পানির সিইও বা উচ্চপদস্থ কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিলেন। আর হঠাৎ করে আমাদের তথ্যমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীকে উড়িয়ে নেওয়া হলো লাস্ট মোমেন্টে। তখন আমরা বুঝতে পারছিলাম যে সেখানে তিস্তা নিয়ে একটা খুব ভালো আলোচনা বা একটা অগ্রগতি দেখা যাবে আর কি। তো এখানে ভাই যে কথাটা বলছে যে এটার সাথে একমত ডেফিনেটলি, কারণ হচ্ছে কি ভারতের সদিচ্ছা ছাড়া এখানে আপনি আগাতে পারবেন না। কেন? কারণ আমরা 54টি নদী শেয়ার করি, পৃথিবীতে সবচেয়ে বেশি হাইয়েস্ট, এবং আমাদের এই বছরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এ। আমাদের জয়েন্ট রিভার কমিশন জেআরসির এর অধীনে কিন্তু আমাদের এগুলোকে নতুন করে ফিজিবিলিটি টেস্ট আবার নতুন করে আলোচনা চলছে। তো ভারত আসলে দীর্ঘদিন থেকে শুধুমাত্র ভারত বাংলাদেশের সম্পর্কটাকে শুধুমাত্র বর্ডার কিলিং, নতুন করে বর্ডার কিলিং এবং পুশব্যাক না বা পুশিন না, শুধুমাত্র তারা কিন্তু দীর্ঘদিন থেকে পানি দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এবং পানি বঞ্চিত করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের খরা মৌসুমে আমাদের নদীগুলো শুকিয়ে যায়, মরে যায়, এবং এই ভরা মৌসুমে আমরা বন্যার দ্বারা কবলিত হতো। এবং সর্বশেষ 5 আগস্টের পরে যখন তারা এই গেটগুলো খুলে দিল তখন আমাদের এমন এমন জায়গাগুলো প্লাবিত হয়েছিল যেখানে কখনো সাধারণত বন্যা দেখা যায় না। তো এখানে ডেফিনেটলি ভারতের সাথে একটা কূটনৈতিক তৎপরতা রাখা উচিত। কিন্তু এর বাইরে আপনি যেটা বলছিলেন তিস্তার ব্যাপার, আমি একটু অ্যাড্রেস করি। তিস্তাতে হচ্ছে কি, ধরেন এখানে আগে আমরা শুনতেছিলাম যে তিস্তা মহা পরিকল্পনা, এখন নতুন করে বাংলাদেশ সরকার এটাকে আবার তিস্তা ব্যারেজ পরিকল্পনার দিকে আগাচ্ছে। ব্যারেজ অর্থ হচ্ছে আপনার যখন আপনার ভরা মৌসুম আসবে সেখানে পানিগুলোকে রিজার্ভ রাখার জন্য। তো সেটার একটা ফিজিবিলিটি টেস্ট, যৌথ ফিজিবিলিটি টেস্ট অলরেডি শুরু হয়ে যাচ্ছে বা এটা নিয়েও আলোচনা হয়েছে আজকে। এখানে আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই, আমাদের যে সেকেন্ড লার্জেস্ট পোর্ট মংলা, সেটাকে মডার্নাইজেশন করার জন্য চীনকে 100 একরের একটা জমি বরাদ্দের ব্যাপারে আলোচনা চলছে, এবং চীনের এখানে ইনভেস্টমেন্টের একটা সবচেয়ে বড় বিষয়। শুধুমাত্র নদীর বিষয়গুলোর বাইরে ছাড়াও আমাদের এই মুহূর্তে যে অর্থনৈতিক ক্রাইসিস বা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে যেতে হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জিনিসগুলো খুব অ্যাড্রেস করেছেন, এবং এক্ষেত্রে মনে করি চীন সফরের সফলতা এখানে নির্ভর করবে। কেন? আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আমি ভিয়েতনামটাকে একটা উদাহরণ কেস হিসেবে যুক্ত করতে চাই। 10 বছর আগে ভিয়েতনামের যে রপ্তানি আয় ছিল সেটা 10 বছর পরবর্তী সময় 2.5 গুণ বেড়েছে। একটু ডেটা আপনাকে শেয়ার করি। 2015 সালে তাদের বৈদেশিক রপ্তানি ছিল 162 বিলিয়ন ডলার, এবং তার মধ্যে 22 বিলিয়ন ডলার ছিল শুধুমাত্র আরএমজি খাতে। এবং আপনি জানেন ভিয়েতনাম বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কম্পিটিটিভ মার্কেট, বাংলাদেশের আরএমজি খাতে এই মুহূর্তে ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে। 2015 সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 34 বিলিয়ন ডলার, তার মধ্যে 28 বিলিয়ন ডলার ছিল আপনার আরএমজি খাতে। 2025 সালের ডেটা আপনাকে দিচ্ছি। 2025 সালে এসে ভিয়েতনামের রপ্তানি 162 থেকে 10 বছরে 429 চলে গেল, আর আমাদের রপ্তানি টোটাল বেড়েছে মাত্র আমাদের এই মুহূর্তে হচ্ছে কি, ধরেন 47 বিলিয়ন ডলার হচ্ছে আরএমজি খাতে, সেখানে ভিয়েতনামের 50 বিলিয়ন ডলার শুধুমাত্র আপনার চাইনিজ ইনভেস্টমেন্টের জন্য। আরেকটু শেয়ার করে আপনার ডেটা, সেখানে হচ্ছে কি ভিয়েতনামের যে নতুন ইনভেস্টমেন্ট এসেছে তার 22% এসেছে সরাসরি চাইনিজ ইনভেস্টমেন্ট। 2023 সালে এসেছে 2.6 বিলিয়ন ডলার, 24 সালে সেটা আবার 4 বিলিয়ন ডলারে চলে গেল। সেখানে আমাদের মাত্র টোটাল যে এফডিআই আসে 1.6, তার মধ্যে চাইনিজের মাত্র হচ্ছে 800 মিলিয়ন ইউএসডি। এবং চাইনিজের সাথে আপনারা জানেন মনে হয়, এটা অনেকেই জানে না, যে আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কিন্তু চায়নার সাথে। কিন্তু চায়না আমাদেরকে এই ধরনের কিছু সুবিধা দেয়, সেখানে হচ্ছে 100% শুল্কমুক্ত সুবিধা দেয়, কিন্তু সেটা আমাদের জন্য পর্যাপ্ত না। আমরা মনে করি যে চাইনিজ যে ইনভেস্টমেন্ট যে আকর্ষণের জন্য, সেই আকর্ষণের জন্য এই সাপোর্টটি ঐতিহাসিক হয়ে থাকবে। আর এর বাইরে আপনি তিস্তার কথা বললেন, কিন্তু এগুলো অনেকগুলো ডিপ্লোম্যাটিক গেম এবং জিও পলিটিক্যাল অনেক সমীকরণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে হয়তো উনি ভারত সফর করবেন। তো ভারত সফর আমরা মনে করি যে আজকে যে তারা ভিসাটা ওপেন করে দিল এই মুহূর্তে, আপনি ডিপ্লোম্যাটিক গেমের ক্ষেত্রে এই মেসেজগুলো দেখতে হবে। আরেকটা মেসেজ আপনাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন দালিয়ান থেকে যখন বেজিংয়ে যাচ্ছেন, ড্রাগন শহর বলা হয়, এবং ড্রাগন শহরের হচ্ছে কি ইয়েলো প্রতীক, এবং তিনি কিন্তু একটা ইয়েলো টাই পরে গিয়েছেন।
এখন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ পোশাকে কিন্তু অনেকগুলো মেসেজ ক্যারি করে। তো সেই মেসেজ ক্যারি করার মাধ্যমে ভারত যেভাবে আজকে আপনার ট্যুরিস্ট বিষয়ে এতদিন তারা খুলবেই না, যদিও প্রচেষ্টা অনেক আগে শুরু হচ্ছিল, আজকে কিন্তু হঠাৎ করে এই সফরের মাঝখানে তারা কিন্তু এটা ঘোষণা দিয়ে দিল। এটাকে ইতিবাচক হিসেবে আপনি ডেফিনেটলি আমি দেখছেন? ইতিবাচক হিসেবে দেখে এবং শেষ করে দিয়ে 10 সেকেন্ডে, সেটা হচ্ছে ধরেন যে তিস্তা শুধু নদীর ব্যাপারগুলো না, ভারত অন্তত আমি মনে করি ভারতের যে কূটনীতি, সেই কূটনীতি থেকে অন্তত তারা এটা এখন ফিল করা শুরু করবে। যে ফিল করাটা সেটা হচ্ছে ধরেন বাংলাদেশকে তারা মনে করে যে বাংলাদেশকে খুব বেশি প্রেশারাইজ করলে হয়তো বাংলাদেশ তাদের দিকে ঝুঁকবে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। কারণ এই বহির্বিশ্বের মরীকরণের যে রাজনীতি সেটা ওয়ার্ল্ডের, ধরেন আপনি দেখেন চীন এবং আমেরিকা সবচেয়ে বেশি ফাইট চলে, অর্থনৈতিক বলেন, কূটনীতিক বলেন, সামরিক বলেন। অথচ দেখেন কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বিশাল বাহিনী নিয়ে চীন সফর করেছেন। তো এই যে স্পেস টু ম্যানুভার যে পলিসি, এই পলিসিটা কিন্তু ভারত নিজে অ্যাডাপ্ট করতে পারে না। তাই মনে করি যে ভারতকে যে একটা মেসেজ দেওয়ার জন্য এই সফরটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেটা আমাদের আগামী সফরের ক্ষেত্রে এটা খুব ইতিবাচক ভূমিকা রাখবে এবং আমাদের কোনো ক্লিয়ারেন্স দিবে। আমি জনাব সালাউদ্দিন আইয়ুবী, যখন ভারতের কথা আসে তখন সীমান্তে পুশিনের অভিযোগটা কিন্তু চলে আসে এবং সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগের মধ্যেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আসলে সামরিক প্রশিক্ষণ সাধারণ জনগণকে দিয়েই কি এই সমস্যার সমাধান করা সম্ভব? দেখুন, তিনি যে প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি তিনি এই প্রস্তাবে সিম্বলিক একটা ইস্যুটাকে এখানে টেনে নিয়ে এসেছেন। দেখেন, এই যে পুশিন ঘটনা ঘটছে, এই পুশিন ঠেকানোর জন্য যারা ভূমিকা রাখছে, এর সিংহভাগ সাহস, ভূমিকা, উদ্যোগ, চেষ্টা এবং সফলতা, এটা আমি মনে করি যে ওই অঞ্চলের, বিশেষ করে যারা ওই সেই সীমান্ত অঞ্চলে ছিল তাদের। আপনি যদি ভিডিওগুলো একটু দেখেন, ফুটেজগুলো একটু দেখেন, দেখবেন যে 3জন মানে বিজিবি আর কমপক্ষে 300 সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করছে এবং বিজিবি 3জনের হাতে অস্ত্র আছে, বাট সাধারণ মানুষ কারো হাতে একটা লাঠিও নেই। সাধারণ মানুষ সম্পূর্ণ নিরস্ত্রভাবে যে সাহসিকতার পরিচয় দেয়, এই সাহসটা আমাদের সম্পদ। কিন্তু মানুষের দেশপ্রেম, এইটা কিন্তু এই সময় বোঝা যায়। সে এই যে সাহসিকতার পরিচয় দিচ্ছে, এই দেশপ্রেমের পরিচয় দিচ্ছে, এটাকে যদি আসলে প্র্যাকটিক্যালি আপনি একটা ফ্লেক্সিবল জায়গায় নিতে চান, স্থায়ীভাবে এই সমস্যাগুলো সমাধান করতে চান, তাহলে ওনার প্রস্তাবের এই ইস্যুটা একটা প্রস্তাব হতে পারে। তবে সরকার এটাকে স্ট্র্যাটেজিক কোন ইস্যুতে কাজে লাগাইতে পারে, এটা সরকারের নির্ধারিত ইস্যু হতে পারে। শুধু ওই অঞ্চলকে দিবে বিষয়টা এরকম নয়, বাংলাদেশের একটা জনগোষ্ঠীকে বিশেষভাবে এখানে তৈরি করতে পারে। আমি পুশিন ইস্যুটা নিয়ে আরেকটা বিষয় বলতে চাই। দেখেন, এই পুশিনকে সলিউশন করার জন্য সরকারের মধ্যে 13 বার মানে চিঠি দিয়েছে, 13টা চিঠি দিয়েছে। কিন্তু 13টা চিঠি কি যথেষ্ট এই বিষয়টা সমাধানের জন্য? এই বিষয় সমাধানের জন্য আমি মনে করি কয়েকটা কারণে সরকারের একটা শক্ত উদ্যোগ নেওয়া দরকার ছিল। একটা হলো মানবিক কারণ। আপনি দেখেছেন কিনা জানি না, যে সীমান্তে 10 দিন পর্যন্ত একটা পরিবার অবশ্যই বসেছিল এবং 10 দিন সকাল বিকাল মানে সন্ধ্যা 3 থেকে 4 বার তাকে ঠেলে একবার এদিকে দেওয়া হচ্ছে, আবার সেদিকে দেওয়া হচ্ছে। তার খাবারের ব্যবস্থা নাই, পোশাকের ব্যবস্থা নাই, বৃষ্টিতে ভিজছে, রোদে হচ্ছে, বাচ্চা ছিল। এই মানবিকতা যে কোনো দেশের সরকার প্রধানের, দেশের মানবাধিকার কর্মীদের একেবারে থাকাটা জরুরি। সেই মানবিক বিবেচনা থেকে এটা একটা সলিউশন একেবারে স্থায়ী না হলে অস্থায়ীভাবে হলেও করা দরকার ছিল। দ্বিতীয়ত হলো বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে সরকারকে শক্ত ভূমিকা এখানে রাখার দরকার ছিল। সরকারে সেইখানে যারা বিজিবি বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তাদেরকে আমরা বাহবা দেই, ধন্যবাদ জানা, তারা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগ, পররাষ্ট্র মন্ত্রীর যে উদ্যোগ, সে উদ্যোগে আমরা আশাবাদী হতে পারি না। আসলে এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে আপনি যদি বলেন যে পররাষ্ট্রমন্ত্রী এই সময়টাতে তিনি ইউএসএতে অথবা জাতিসংঘে যে সাধারণ পরিষদের তিনি সভাপতি হলেন, সেই কেন্দ্রিক ব্যস্ততা ছিল। পরবর্তীতে আমাদের সংসদে তিনি কিছুদিন এসেছে, আমরা সংসদেও প্রশ্ন করেছি, এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। আমরা সংসদে এই বিষয়ে বিস্তারিত জানার জন্যে আমরা সংসদে যে কয়টা ইস্যুতে মন্ত্রীদেরকে জবাবদিহিদের মধ্যে নিয়ে আসি, তার মধ্যে একটা 168 ধারা 68 বিধি নামে একটা বিধি আছে, যেখানে মন্ত্রীদেরকে নিয়ে বিস্তর আলোচনা করার সুযোগ থাকে। সেটাতে আবেদন করা হয়েছে, 147 বিধিতে আবেদন করা হয়েছে, 42 বিধিতে আবেদন করা হয়েছে, 71 বিধিতে আবেদন করা হয়েছে। 4টা বিধিতে আবেদন করার পরেও মন্ত্রীরা কিন্তু কোনো ধরনের সদুত্তর সেখানে দেয়নি। মাননীয় স্পিকার বলেছে যে আগামীকাল এই বিষয়ে সবিস্তার আলোচনা হবে, 1 থেকে 1.5 ঘন্টা আপনারা সময় পাবেন। অধিবেশন শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে ফোন দিয়ে জানানো হয়েছে যে এই বিষয়ে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের আলোচনা করতে রাজি নয়, সুতরাং আজকে এই নোটিশটি উত্থাপিত হচ্ছে না। কেন সরকারের এই গোপনীয়তা, কেন সরকার এটাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমার বুঝে আসে না। এটাতে আমি মনে করি বাংলাদেশের নমনীয়তার পরিচয় বহন করে। বাংলাদেশকে এই মুহূর্তে যে স্ট্যান্ড থাকা দরকার ছিল, যে হিম্মত থাকা দরকার ছিল,
একেবারে তাদের যে পররাষ্ট্রনীতির যেই বাহবা দেওয়ার মতো অবস্থান থাকা দরকার ছিল, সেই অন্তত এই ইস্যুতে সরকার এখন পর্যন্ত সেটা প্রদর্শন করতে পারে। ডাক্তার রাকিব আল হাসান, আপনিও কি মনে করছেন যে আসলে সংসদে এই বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে? এবং আমি তার সাথে যদি যুক্ত করে দিই আপনাকে, যে পশ্চিমবঙ্গ বিধানসভা শুভেন্দু অধিকারী 10,000 মানুষকে পুশ ব্যাকের যে দাবি করেছেন, বিশ্লেষকরা একে সির্ফ রাজনৈতিক বয়ান বলছেন, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির এই ধরনের একতরফা যে বক্তব্য রয়েছে, সেটি আমাদের আন্তর্জাতিক কূটনীতি বা অভ্যন্তরীণ রাজনীতির এই ধরনের সীমান্ত ব্যবস্থাপনায় কোনো নেতিবাচক প্রভাব ফেলছে কিনা? আপনার কি মনে হয়? যে আপনাকে আবার ধন্যবাদ। আমি একটু ওনার কথাটা একটু অ্যাড্রেস করি। বুঝতে পাশ কাটিয়ে বা আপনি যে প্রশ্নটা করলেন যে পাশ কাটিয়ে যাচ্ছে, এটার একটা টেকনিক্যাল কারণ আছে। টেকনিক্যাল কারণ হচ্ছে কি, আমাদের যে সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশনটা পুরোটাই ছিল হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশগুলো হচ্ছে সেগুলোকে আইন বা বিলে পরিণত করার জন্য, এবং এটার জন্য পুরো টাইমটা আমাদের চলে গেল। আর এই মুহূর্তে যে আমাদের যে অধিবেশনটা চলছে, সেই অধিবেশনটা হচ্ছে একেবারে বাজেট কেন্দ্রিক। কারণ আমাদের এই যে বাজেটটা, সেটা ঘোষিত বাজেট, এখানে অনেক কিছু কাটসাট করে পরে বাজেটটা ইমপ্লিমেন্টেশনে যেতে হবে জুলাই থেকে। তো সেক্ষেত্রে ধরেন টেকনিক্যাল কারণে অনেক কিছু চাইলেও পারা যাচ্ছে না। কিন্তু সরকার যে জিনিসটাকে খুব বেশি গোপনীয়তা বা সরকার যে এটা খুব মামুলিভাবে নিচ্ছে, ব্যাপারটা আসলে তা না। শুধুমাত্র চিঠি না, আপনি দেখেন প্রথম দিন থেকে, ফ্রম দ্য ডে ওয়ান বিগিনিং থেকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিংবা হচ্ছে কি ধরেন আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সবাই কিন্তু খুব বোল্ড আকারে বলেছেন। এবং শুধু তাই না, যখন শুভেন্দু অধিকারী এখানে জিতে গেলেন, মানে বিজেপি, তখন থেকে উনি বলেছেন যে আমরা কোনো ধরনের পুশিং সহ্য করবো না। এখন এই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজগুলো সরকারের জায়গা থেকে প্রতিবাদটা থাকবে, এটার অনেকগুলো প্রসেস আছে। প্রথমে আপনি প্রতিবাদ জানাবেন, তারপর আপনি চিঠি দিবেন, চিঠি দেওয়ার পর আপনি ওয়ান টু ওয়ান বৈঠক করবেন। ইভেন জাতিসংঘের কথা বলেছেন, যারা মানবাধিকার সংস্থাগুলো, তারা বলেছেন যে আপনারা এটা দুই দেশের সমস্যা এই অর্থে মিন করেছে যেহেতু দুই দেশের বর্ডারে হচ্ছে, কারণ এটা বহির্বিশ্বের সমস্যা না। সেক্ষেত্রে আপনারা মিলেমিশে এটা সমাধান করেন। এখন এই প্রসেসগুলোর মধ্যে যেতে হবে, কিন্তু এখানে অনেকগুলো ডিপ্লোম্যাটিক মেসেজ, আপনাকে আমি আগে বলছি, ডিপ্লোম্যাটিক ভাষাগুলো সবসময় ক্লিয়ারলি বলা হয় না। এখানে আপনি দেখবেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বিজেপিকে বলেছেন যে তোমরা ফায়ারিং পজিশনে রেডি থাকো। এখানে ফায়ারিং পজিশন রেডি থাকার কারণে এই অঞ্চলের যে ওই অঞ্চলের মানুষগুলো হয়তো সাহস করে যেত না। এই জিনিসটা আপনাকে কেমিস্ট্রিটা আপনাকে বুঝতে হবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে উনি একটা কথা বলেছেন যে মানবিক কারণ। দেখুন, কিছু কিছু জিনিসের জায়গা আপনি চাইলেও মানবিক কারণ হতে পারবেন না। কারণ আপনি মনে আছে 2017 সালে যখন রোহিঙ্গা ইস্যুটি ঘটলো, তখন মানবিক কারণেই বলছে যে তুমি আশ্রয় দাও। মানবিক কারণ আশ্রয় দিয়ে দিতে আজকে তারা মোর দেন 1.5 মিলিয়ন পিপল। এবং এই মানবিক কারণে আশ্রয়ের কথা তিনি বলেননি, বলেছেন যে মানবিক কারণে সমাধান দেওয়ার জন্য। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলেও মানবিক কারণে আপনি দেখাইতে পারবেন না, কারণ একটা রাষ্ট্রের ইস্যু। এবং আমরা যখন এই রোহিঙ্গার ক্ষেত্রে মানবিক জাস্ট ওরাই বলছিল, যখন রোহিঙ্গা ইস্যুটা তখন চীন বলছে, ভারত বলছে, ইউএসএ বলছে, জাতিসংঘ বলছে জাস্ট মানবিক কারণে ওদেরকে আশ্রয় দেওয়ার কারণে এই রোহিঙ্গাটা আজকে একটা গ্লোবাল বার্ডেন ইস্যু দাঁড়িয়েছে। এবং আপনি কি জানেন এই যে রোহিঙ্গা ইস্যু কোনো সমাধান হবে না? এখন এই ইস্যুটা তো ধরেন আমাদের যদি এখানে আমরা সফট থাকি, তাহলে কিন্তু আমাদের উপরে এই পুশব্যাকটা চালিয়ে দেওয়া হবে। আপনি অলরেডি আপনার ডাটা দিচ্ছেন যে 5,000 বলছে, 10,000 বলছে। দেখুন, এই 5,000 10,000 বিষয়টা আমাকে অ্যাড্রেস করি। আমাদের 24 সালের পর থেকে 2479 জনের ডাটা আমরা পেয়েছি পুশব্যাকের। এবং শুভেন্দু অধিকারী যখন ইলেকশন জিতে যায় বা জিতার মুহূর্তে, তখন বলেছিল যে 5,000, এখন বলছে 10,000। এটা হচ্ছে স্রেফ তার রাজনীতির চাল হচ্ছে কি, কারণ সে ওখানে সাকসেস রেটটা দেখাতে চায় তার অঞ্চলে, যে সাকসেস রেট দেখাতে চায়, কারণ তার রাজনীতিটাই কেন্দ্রিক। তার এই যে ভোটিং প্যাটার্নটা ছিল এরকম যে বাংলাদেশ বিরোধী রাজনীতি, মুসলিম বিরোধী রাজনীতি, তাদের রাজনীতিটা তাই। তারা কিন্তু তখন এই যে এসআইআর বলে যে 91 লক্ষ বাদ দিল, তারা বলেছে যে যারা মুসলমান তাদেরকে বলছে যে বাঙালি মুসলিম, রোহিঙ্গা মুসলিম বা অন্য দেশের মুসলিম। এখনও তারা এই যে আমি ঠেকিয়ে দিলাম, পার করে দিলাম, এই যে সংখ্যা ডেটা দিয়ে তাদের ওই দেশের রাজনীতিটাকে খুব বেশি চাঙ্গা করা যায়। সুতরাং এটাকে আমলে নেওয়ার কিছু নাই, এটা তার রাজনীতি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই ক্ষেত্রে প্রসেসে যথেষ্ট কিনা, যথেষ্ট অর্থ হচ্ছে ধরেন আমরা অলরেডি কিন্তু আমাদের কৌশল নেওয়াটা হচ্ছে ধরেন আমাদের অলরেডি বেস্ট পসিবল ওইটা নেওয়া আছে। বিজেপিকে ফায়ারিং পজিশনে রাখা হয়েছে। আজকেও আমি দেখলাম নওগাঁতে, আজকে কিছুক্ষণ আসার আগে রিপোর্ট দেখলাম, নওগাঁতে আরো কোন জায়গায় 9 জন 10 জন করে এরকম ঠেলে দেওয়া হচ্ছে, মানে পার পাইতে দিচ্ছে না। এক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের যে 4,000 কিলোমিটার যে বর্ডার আমরা শেয়ার করি, সেখানে 116টা মোর্চা রয়েছে। এখন প্রত্যেকটা একটা মোর্চা থেকে আরেকটা মোর্চা দূরত্ব 5 কিলোমিটার। ওরা কিন্তু সুযোগ খোঁজে, রাতের আধারে বেশিরভাগ ঠেলিয়ে পাঠায়। অলরেডি কিন্তু আমাদের কিন্তু অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের এই, এবং আপনি এটা নিশ্চয়ই ভিডিও ফুটেজে দেখেছেন, আমাদের বিজিবির একজন সদস্য বলেছেন যে আপনার হাতে গুলি আছে, আমার হাতে গুলি নেই, আপনি গুলি দেখলে আমি বসে থাকবো কিনা। তো এই মানে গার্ডস দেখানো, আপনি কি 17 বছরের গার্ডস দেখতে পাচ্ছেন? মানে এই গার্ডসটাকে বিজেপি তো আর কোনো, সে তো কোনো পার্টির সদস্য না, এবং সীমান্তে যেভাবে জনগণ প্রতিরোধ করছে। তো এটা কিন্তু আমাদের সম্মিলিত চেষ্টার মধ্যে একটা ফল দেখা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন ভারত, আমি আপনাকে আগের অংশ যেটা বললাম যে ভারত মনে করছে আপনাকে জোরপূর্বক করে আপনাকে ওই চীন থেকে ঠেকাতে পারবে বা আপনার অন্য মুখী থেকে ঠেকাতে হবে। তো ভারতের এই পলিসিটা কিন্তু ভারত কিন্তু বাধ্য হবে। এই যে আপনি দেখেন তিস্তা প্রকল্প যখন শুরু হবে, তখন রাস্তা আরো অনেক নমনীয় হয়ে যাবে। আজকে যখন ভিসা আমি না চাইতে ভিসা খুলে দিচ্ছে, সামনে এগুলো করে দেবে। এখন এই তার একটা মনস্তাত্ত্বিক প্রেশার গেম খেলার জন্য সেগুলো করতেছে। আমরা মনে করি যে আমাদের বেস্ট হয়ে যেতেছে। শুধুমাত্র আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই বিষয়গুলোতে ইন্টারন্যাশনাল কোঅপারেশনের জন্য যতগুলো জায়গা আছে, সবগুলো জায়গা এগুলোকে আগে থেকে অ্যাকনলেজমেন্ট করে রাখা উচিত। জি, জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসি। সংসদের উত্তাপের কথা আমরা বলছিলাম, এবং সংসদে আপনি একজন মাননীয় সংসদ সদস্য, অতএব
সংসদের আলোচনা আপনার কাছে আসতে চাই। বিশেষ করে আমি যদি বলি যেই জুলাই চেতনা নিয়ে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই। সেটি হলো, বিএনপির এমপি আখতারুজ্জামান অভিযোগ করেছেন জুলাই চেতনাকে পুঁজি করে কেউ কেউ রিকশা থেকে প্রাড়তে উঠেছেন। এই যে জুলাই আন্দোলনের নাম ভাঙিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ সরাসরি সংসদে উঠেছে, আপনার কি মনে হয় যে জুলাই চেতনা এখন আদর্শের চেয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিতর্কে পরিণত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আসার আগে 1 মিনিট একটু আগের ইস্যুটাতে আমি একটা সলিউশন সব জায়গায় বলার চেষ্টা করছি। দেখুন, পুশ ইন কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রবলেম, অনেক দেশের সাথে অনেক দেশেরই সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য যে সাধারণত দেশগুলো যেই ইস্যুগুলো ব্যবহার করে সলিউশন করে, এর মধ্যে SOP বলে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নামে একটা প্রসিডিউর আছে। বাংলাদেশ সরকার এই সংক্রান্ত কোনো উদ্যোগ এখনো গ্রহণ করেনি। আরেকটা মানবাধিকার সংক্রান্ত একটা ডিক্লারেশন আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এগুলো কাজে লাগিয়ে চাইলে এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের এই 54 বছরের ধরে যেটা আমরা জিয়ে রেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই সমস্যাটা জিয়ে আসছে। এটা মানে হাই টাইম ফর বাংলাদেশের। কারণ হলো এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতি, অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ পদে আমরা এখন অবস্থান করছি। সুতরাং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইউজ করে, ব্যবহার করে, একই সাথে আমাদের জন্য আমি মনে করি একটা ফরচুনেট টাইম যে তিনি নিজেই আবার পররাষ্ট্রমন্ত্রী, তিনি এখন একটা ভালো পজিশনে আছেন। এটাকে ইউজ করে যদি একেবারে এটা সমাধান করা যায়, দ্যাটস বেটার। আর যদি একেবারে নাই পড়া যায়, অন্তত ফর দ্য 5 ইয়ার্স এইটা একটা সলিউশনে ইন্ডিয়ার সাথে আসা যায় যে এই ইস্যুটাকে আর ব্যবহার করবে না। এটা দেখুন, আমি মানে মানবিক কারণেই বলবো, আসলে সব কিছুর ঊর্ধ্বেই মানুষ, তো মানবিক কারণেই বলবো এটা একটা বড় সমাধানে আসা দরকার। আশা করি সরকার উদ্যোগ নেবেন। এবার আসি জুলাই ইস্যুতে। আজকে আখতারুজ্জামান সাহেব, উনি আমার পার্শ্ববর্তী আসনের এমপি, একেবারে উনি যে আমি এমপি একেবারে পার্শ্ববর্তী আসনের এমপি। আখতারুজ্জামান সাহেব তিনি এটা বলার চেষ্টা করেছেন যে জুলাইকে ব্যবহার করে কেউ কেউ বিত্তশালী হয়েছেন, অর্থবিত্তের মালিক হয়েছেন। এটাকে চ্যালেঞ্জ করে ওনার বক্তব্যের 10 মিনিট পরে, সাধারণত একটা বক্তব্য 7-8 মিনিট 10 মিনিট চলে যায়, 10 মিনিট বা আরও 15 মিনিট পরে হবে, হাসনাত আবদুল্লাহ এনসিপির একজন নির্বাচিত সংসদ সদস্য, তিনি দাঁড়িয়েছেন পয়েন্ট অফ অর্ডারে চ্যালেঞ্জ করেছেন যে কোনো সংসদ সদস্য অথবা সংসদের কোনো কমিটি অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কোনো বাহিনী, গোয়েন্দা অথরিটি যদি এটা প্রমাণ করতে পারে যে এই সংসদের কোনো সংসদ সদস্য যারা এনসিপি করতেন তারা জুলাইকে ব্যবহার করে কোনো অর্থবিত্তের মালিক হয়েছেন, আচ্ছা, যে অর্থবিত্তের মালিক হয়েছেন, তাহলে তিনি চ্যালেঞ্জ করেছেন। এবং তিনি এইটা খুব, আমি বলবো এটা তার জন্য একটা বিরাট বিষয় ছিল। তিনি বলছেন যে আমি এখান থেকে পদত্যাগ করব। এটা তার ব্যক্তিগত বিষয়টা সে বলছে, উনি এটা ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করার কথা বলেছেন। আমি আশ্চর্য হয়েছি, সেই সময় কিন্তু সরকার দলের কোনো সংসদ সদস্য তার এই চ্যালেঞ্জ গ্রহণ করা তো দূরের কথা, এই চ্যালেঞ্জ দেয়া ঠিক হয়নি এরকম কোনো ইশারা পর্যন্ত করেনি, কথাও বলেনি। সুতরাং আমি বলবো এটা একটা রাজনৈতিক বক্তব্য। আসলে যারাই বলে থাকে, যেভাবে বলে থাকে, রাজনৈতিক বক্তব্য। কারণ হলো এখন তো সরকারের জন্য সব সুবিধা আছে। সরকার চাইলে আমার উপর যে পরিমাণ গোয়েন্দা নজরদারি করতে পারবে, যে পরিমাণ বিচার, আমি বলছি বিচারে নিয়ে আসতে পারবে, এটাকে আমি চাইলে সরকারের কোনো সংসদ সদস্যদের উপর পারবো? এটা সম্ভব না, বাংলাদেশের সিস্টেমই এটা বলে না। সুতরাং সরকার আমাকে আলাদা করে বলার দরকার না, সরকার এটাকে কাজে রূপান্তরিত করলেই হয়, জুলাইকে ব্যবহার করে। দ্বিতীয় যেটা বললেন যে জুলাই একটা আদর্শ, দেখুন গতকালকে একজন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন যিনি একজন শহীদের মা, তিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত একজন সংসদ সদস্য, তিনি সেখানে কথা বলেছেন। আমি দেখেছি অন্তত সরকার দলের একটা বিরাট অংশের চোখে আমি অশ্রু দেখেছি, পানি দেখেছি। তারা অশ্রু সজল হয়েছে এই মায়ের কথায়। সে যখন বলছিল যে আমার সন্তানের প্রতি ফুটা রক্ত বেরিয়ে গেছে এবং এই রক্তে বেরোনোর কারণে আমার সন্তান সাদা ফ্যাকাশে হয়ে গেছে। আমি দেখেছি আমার সন্তানের গায়ে আর কোনো রক্ত ছিল না, সুতরাং আমার সন্তানের রক্তে এই বাংলার মাটি রঞ্জিত হয়েছে। সুতরাং এই বাংলাদেশে আজকে যাতে দুর্নীতি না থাকে, তিনি তার আবেদনগুলো সেখানে রাখার চেষ্টা করেছেন। এই অনুভূতি তো আসলে আপনি নানাভাবে চেষ্টা করে মুছতে পারবেন না বাংলাদেশ থেকে। এই ইতিহাসগুলো মুছে ফেলার জন্যে অথবা অন্যভাবে ব্যবহার করে এটাকে আমি বলবো কলঙ্কিত করার জন্য কেউ চেষ্টা করলো আসলে সফল হবে না। এটা যদি সফল হয় তাহলে স্রষ্টা বলে একজন আছেন, এটা বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে মানুষের। কারণ সব কিছুর ঊর্ধ্বে নিয়ন্ত্রণ তো সেই স্রষ্টা মহান আল্লাহর কাছে, যিনি আসলে সব কিছু দেখেন, শুনেন এবং সঠিক বিচার করেন।
আচ্ছা, সুতরাং এই বিচার তার কাছে রেখেই তিনি মা কিন্তু তখন কথা বলেছেন জি। যে আমি চাই হলো আমার স্রষ্টা এই বাংলাদেশকে এই তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে নিয়ে যাক। সুতরাং এটা নিয়ে আসলে রাজনীতি অথবা দোষারোপের কথা না বলে সরকার যদি মনে করে যে এটাকে ব্যবহার করা হচ্ছে, সরকারের হ্যাভ দ্য রাইট টু ডু ইট, অ্যান্ড মানে একই সাথে সরকারের পাওয়ার আছে এটাকে ইউজ করার জন্য। আচ্ছা, ডক্টর রাকিব আল হাসান, এই যে অভিযোগের জবাবে এনসিপি সংসদ সদস্য হাসরাত আব্দুল্লাহ 1 টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে সংসদ থেকে পদত্যাগের চ্যালেঞ্জ দিয়েছেন, এই যে চ্যালেঞ্জ তিনি দিয়েছেন এবং এরকম এক গুরুতর অভিযোগ প্রতি আরোপ, এই যে এগুলো নিষ্পত্তি আসলে কিভাবে হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ। দেখুন, এগুলো নিষ্পত্তি হলে তো রাজনীতি থাকবে না। এগুলো তো রাজনীতিটাই তো তাই। এখন আমি হাসানুদ্দুল্লাহ, এটা হচ্ছে তার ব্যক্তিগতটা, সে চ্যালেঞ্জ জানিয়েছে, কিন্তু এটা তো ট্রু। ধরেন এটা আপনি যদিও এটা রাজনৈতিকভাবে বক্তব্য, রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানিয়েছে দুই পক্ষই, কিন্তু এটা তো ট্রু। এটা শুধু জুলাইয়ের ক্ষেত্রে না, এটা ধরেন আপনি যদি প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে বলেন, ইভেন এই সরকারের ক্ষেত্রে দেখুন, এই সরকারও তো দেখবেন যে এই সরকারের তো কেউ না কেউ দুর্নীতি করতেছে, কেউ না কেউ অপব্যবহার করতেছে, ক্ষমতার করতেছে না। তো এটা তো মানে সোসাইটিতে সব ভালো খারাপ মিলিয়েই হয়, পলিটিক্সও তাই। পলিটিক্সে তো 100% ফেয়ার বলে কোনো কিছু নাই, আবার 100% ডার্টি বলেও কিছু নাই। তো এক্ষেত্রে আমি মনে করি, ধরেন এটা ওই ভাই যে কথা বলছেন যে সরকার তো সে রাইটসটা রয়েছে, সরকার সে অথরিটি রয়েছে। তো শুধু তাই না, আজকে দেখবেন টিআইবি সম্ভবত কিছুদিন আগে আমরা একটা রিপোর্ট দেখলাম যে সুইস ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা হয়েছে সেটা ইন্টারিম টাইমে সবচেয়ে বেশি, এবং টিআইবি আজকে রিপোর্ট প্রকাশ করেছে যে 41% বেশি। 41% বেশি। তারপরে আবার এই টিআইবি রিপোর্ট প্রকাশ করেছে যে ইন্টারিম টাইমে 12,000 কোটি টাকা ঘুষের লেনদেন হয়েছে। তো ঘুষের লেনদেন হওয়া মানে তো এগুলা মানে অবৈধ পন্থা, তাই না? তো সুতরাং যেহেতু এই রিপোর্টগুলো আসতেছে, তাই মনে করি যে সরকার তো সে রাইট অথরিটি রয়েছে এবং সরকারকে আপনি পথ দেখিয়ে দিচ্ছেন। তো সুতরাং সরকার সেই পথে যদি আগায়, তাহলে আমি মনে করি যেগুলো সলিউশন চলে আসবে। তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হওয়া প্রয়োজন, শ্বেতপত্র হওয়া প্রয়োজন। কারণ হচ্ছে ধরেন এটা তো সত্য, কেউ না কেউ তো ধরেন জুলাইকে তো আসলে যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন, তো একজনের অ্যাঙ্গেলটা একরকম হবে। কেউ মনে করে যে এটাই মুক্তি, কেউ মনে করে যে এটাই স্বাধীনতা, কেউ মনে করে যে এটা হচ্ছে কি ফেসিবাদের কবল থেকে, শৃঙ্খল থেকে বেরিয়ে আসলাম, আবার কে মনে করতেছে নতুন আরেকটা বন্দোবস্ত। মানে অনেকের দেখার অ্যাঙ্গেলটা এক এক রকম না। আবার কারো কাছে তো এটা অনেক এটা সত্য তো মনে হয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে জুলাই পরবর্তী সময় এরকম জায়গা হয়েছে, অনেক জায়গায় ধরেন মফ করে লুটপাটের জিনিসও হয়েছে না। আবার কেউ তো ধরেন এগুলোকে অনেকে মামলা বাণিজ্য করেছেন। মানে এক একজনের দেখার ভঙ্গিটা বা এক একজনের এটাকে ইউজ করার ভঙ্গিটা এক রকম ছিল। তো জুলাইতে তো এরকম অনেক কিছু হয়েছে। ধরেন অনেকে আবার এটাকে ইউজ করে পাওয়ারফুল হয়েছে, অনেকে ধরেন তকবির বাণিজ্য করেছে, সচিবালয় বাণিজ্য করেছে। করণে যে তা না, যে কেউ হইতে পারে, আমি কারোর উপরে ইন্ডিভিজুয়াল দোষারোপ করতেছি না, কিন্তু এটা তো হয়েছে। সুতরাং যেটা হয়েছে, যাদের কারণে মনে হচ্ছে যে এই স্পিরিটটা নষ্ট হচ্ছে বা এই স্পিরিটটা ভুলুণ্ঠিত হচ্ছে, তাহলে তাদেরকে আপনি প্রমাণিত করুন, তাদেরকে বিচার করুন, তাদেরকে শাস্তির আওতায় আনুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে জুলাইতেও একটা ভিজিবল জিনিস হয়েছে। সুতরাং আমি মনে করি যে ভিজিবল জিনিসটাকে আমরা ওন করতে চাই। এর বাইরে বললাম তো 100% ফেয়ার বলে কিছু নাই। এর বাইরে যা আছে 70% যদি ফেয়ার হয়, 60% যদি ফেয়ার হয়, বাকি 40% যেন এটাকে গিলি না খেয়ে ফেলতে পারে। কারণ একটা বিষয় তো সাপ কিন্তু একসময় নিজেকে খেয়ে ফেলে। তো সুতরাং সেটা যেহেতু না হয়, সুতরাং মনে করি যে সেটার জন্য সরকারের অথরিটি রয়েছে, সরকার সেই পথে হাঁটবে। জি, ধন্যবাদ। আমি জনাব সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসি। গতকাল 11 দলীয় ঐক্যের একটি সমাবেশ হয়েছে, সেখানে মঞ্চে নারী নেত্রীদের অনুপস্থিতি এবং মঞ্চের নিচে আলাদা সারিতে বসানোর দৃশ্য নিয়ে কিন্তু নানা সমালোচনা জন্ম দিয়েছে। আমরা নির্বাচনের আগে দেখেছি একজন নারীকেও মনোনয়ন না দেওয়াতে একটি বিতর্ক কিন্তু ছিল। গতকালকের এই বিতর্ক আরেকবার উস্কে দিল যে এই যে নারীর ক্ষমতায়ন আমরা বলি, এটি কি এখনো কি প্রতীকী? ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটু সময় নিই, 1 মিনিট আগের ইস্যুটাতে একটু কথা বলে আসি। দেখুন, বারবার বাংলাদেশে দুর্নীতিটা ঢাকা পড়ে যাচ্ছে দোষারোপের মাধ্যমে। এটা আমরা খুব মানে মন থেকে চাচ্ছি যে বাংলাদেশ দুর্নীতির এই রাস্তা থেকে বের হয়ে আসবে। দোষারোপ হয়ে যায় কি, একজন মন্ত্রী যখন সাবেক এক মন্ত্রীর ব্যাপারে দোষারোপ করে, তখন তার দুর্নীতিটাকে সে লিগ্যালাইজ করার চেষ্টা করে। দেখুন, মীর শাহ আলম তিনি প্রতিমন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী একটা সমাবেশে বলেছে, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল মানে মিনিস্টার অফ বাংলাদেশ, এটা বলছে তখন তিনি। সবচেয়ে ক্ষমতাধর প্রতিমন্ত্রী হলো মীর শাহ আলম। তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে সাবেক এক উপদেষ্টার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ এনেছেন। আপনার মনে থাকার কথা, আসিফ ভুঁইয়ার কথা বলেছেন, সজীব ভুঁইয়ার কথা বলেছেন। এরপরে সাংবাদিক সম্মেলন করে সজীব ভুঁইয়া কিন্তু বলেছেন যে আপনি একেবারে প্রাতিষ্ঠানিক একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যান। অনেকদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এরকম কোনো সংবাদ আমরা পাইলাম না। তাহলে কেন দোষারোপ হলো? এক হলো তাকে একটা আমি বলবো দায়ের মধ্যে ফেলা হলো। আমি মনে করি এই দোষারোপ করে তিনি নিজেও একটা দায়ের মধ্যে পড়ে গেলেন। কিছুদিন পরে তার ব্যাপারে কিন্তু গুরুতর কিছু কথা এসেছে, দলীয়করণের কথা এসেছে, পারিবারিককরণের কথা এসেছে, এবং আমরা 300 এমপি মূলে এখন পর্যন্ত যে বরাদ্দ পাই না, তার চেয়ে বেশি বরাদ্দ তার এলাকায় গেছে, এরকম খবর এসেছে। দেখুন, এখন কিন্তু সজীব ভুঁইয়া আবার তাকে দোষারোপ করছে বা করবে খুব স্বাভাবিকভাবে।
যেহেতু তাকে তার দিকে তীর দিয়েছে। আমি মনে করি যে এই ইস্যুগুলো সমাধান হওয়া দরকার এবং দুর্নীতিটাকে কেউ যাতে প্রমোট করতে না পারে, কেউ যাতে কোনোভাবে সুযোগ না পায়, দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি বাজেট অধিবেশনে এখন পর্যন্ত সংসদে ব্যাপক আলোচনা হয়েছে, কিন্তু একজন সরকার দলীয় সংসদ সদস্য বলে নাই যে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হওয়া দরকার, এই মুহূর্তে দুর্নীতি যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। এটা আমরা খুব সিরিয়াসলি বলার চেষ্টা করছি, কারণ বাংলাদেশে বাজেট বাস্তবায়ন বলেন, উন্নয়ন বলেন, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ বলেন, সবকিছু থমকে যায় এক জায়গায় এটি একটি বড় একটি অন্তরায় এবং সেটি দুর্নীতি একটা বড় অন্তরায়। আপনারা দেখেছেন যে এমন এমন কিছু কাণ্ড অতীতে ঘটেছে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আবার এরকম ঘটনা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা সংবাদ শুনছি। আপনারা স্কুল ফিডিং কর্মসূচিতে দেখেছেন মনে হয়, যমুনা টেলিভিশন নিউজ করেছে যে সেখানে এক সপ্তাহে কলা, রুটি, ডিম থেকে প্রায় 17 কোটি টাকা প্রতি সপ্তাহে লুট করা হচ্ছে। এই নিউজ মাননীয় শিক্ষামন্ত্রী স্বয়ং দেখেছেন, দেখে ব্যবস্থা গ্রহণ করে বলেছেন যে সহ্য করা হবে না। দেখুন, তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন, এই জন্য পরবর্তী কিন্তু আমরা এই নিউজ আর শুনিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা চাই এই দোষারোপের রাজনীতি বন্ধ হোক। কেউ জুলাইকে বিক্রি করছে নাকি কি করছে, প্রকারান্তরে দুর্নীতিকে কেউ যেন আড়াল না করে। এবার আসি আমরা প্রশ্নে আসতে চাই, সেটা হলো দেখুন স্টেজে কারা বসবে এটা একটা অঘোষিত নিয়ম আছে, কিন্তু অঘোষিত নিয়ম কি দেখেন, এটা এমন না যে 11 দলীয় জোটের কোনো কর্মসূচিতে স্টেজে কোনো নারী কখনো ছিল না, এরকম না। একাধিক ইয়েতে স্টেজে নারীরা ছিল। আপনি যদি দেখবেন স্টেজে কারা বসে, সিনিয়র নেতৃবৃন্দ যারা তারা বসে। সেখানে যে সকল নারী সদস্য সেখানে গিয়েছিল, আমি বলবো তাদেরকে বরং সম্মানিত করা হয়েছে। নারীদের মধ্যে যারা সাধারণত একেবারে দর্শক সারিতে বসার কথা ছিল, তাদের জন্য আলাদা চেয়ার দিয়ে নিচে নিরাপদ সুন্দর জায়গায় স্টেজের পাশে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তারা স্টেজের উপরে সম্মানিত করা হয়েছে, আমি মনে করি সম্মানিত করা হয়েছে। এখানে তাদেরকে অসম্মানের জায়গায়, ঠেলাঠেলির জায়গায় তারা লাঞ্ছিত হতে পারে এরকম কোনো পরিবেশে তারা যাতে না পড়ে, সেই জন্য তাদেরকে সম্মানিত করা হয়েছে। আর তারা যদি শীর্ষ পর্যায়ে কেউ হইতো, তাদেরকে স্টেজে জায়গা দেওয়া হইতো। আপনারা জানেন 11 দল মানে কি, মিনিমাম 11 জন দলীয় প্রধান সেখানে আছে। সুতরাং দলীয় প্রধান কেউ যদি নারী হইতো, তাকে যদি সেখানে জায়গা না দেওয়া হইতো, তাহলে আপনি বলতে পারতেন। এই প্রশ্নের উত্তর আমি ডাক্তার রাকিবুল হাসান আপনার কাছ থেকেও নিতে চাই। এই যে নারী নেত্রীদের মঞ্চে না রাখা এবং আলাদা সারিতে বসানোর যে এটি নিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি মন্তব্য করেছেন, এনসিপির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের ভিজুয়াল উপস্থাপনা ব্যাটাগেরি মুর্দাবাদ, তিনি এটি বলেছেন। এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও চিকিৎসক ডাক্তার তাসলিম যারা মন্তব্য করেছেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। এইসব সমালোচনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এবং তিনি যেটি বলেছেন যে নারীদেরকে আসলে সম্মানিত করা হয়েছে, আসলে কি সম্মানিত করা হয়েছে? আপনাকে আবার ধন্যবাদ। ধরুন শুধুমাত্র এই ঘটনা, আমি এই ঘটনার সাথে আর অনেকগুলো ঘটনার কনটেক্সট যদি মিলাই, তাহলে সম্মানিত যেটা ওনারা নিজেরাই, ওনাদের জোটের সদস্যরাই, সামান্তা শারমিন এবং তাসলিম যারা একসময় ওনাদের সাথে ছিলেন, এবং তাসলিম যারা কিন্তু জোট থেকে বেরিয়ে গেছেন এই কারণেই। এবং শুধু তাই না, সামান্তা শারমিন তিনি কিন্তু খুবই একজন পাওয়ারফুল ভয়েস, অন্তত এনসিপির এবং এনসিপির একজন নীতি নির্ধারক। তিনি কিন্তু একেবারে সাইলেন্ট। ওনাকে কিন্তু ইলেকশন করার অফার দেওয়া হয়েছিল, জোট থেকে দেওয়া হয়েছিল, উনি করেনি। ইভেন সংরক্ষিত নারী আসনকে অফার করা হয়েছিল, উনি জাননি। তো এখন ধরেন এই কন্টেস্টগুলো যদি আপনি মিলান, এটা যদি ধরেন বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতো, তাহলে আমি এটাকে হয়তো পাত্তা দিতাম না বা উড়াই দিতাম। কিন্তু ধরেন এর সাথে আপনি যদি অন্যান্য কন্টেস্টগুলো মিলান, তাহলে এটা কিন্তু বলার সুযোগ নাই যে তাদেরকে সম্মানিত করা হয়েছে। কারণ আপনাকে বলি, ধরেন জামাতে আমিরের বক্তব্য যদি আপনি ইলেকশন আগে খেয়াল করেন, যে উনি বলছে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনতে হবে, নারীরা ঘরের মণি, তাদেরকে ঘরে রাখতে হবে। তারপর হচ্ছে কি আপনার ওনাদের যে জুলাই সনদে স্বাক্ষরিত জুলাই সনদে সাইন করেছে, সেখানে 22 নম্বর ধারা বলা আছে ক্রমান্বয়ে সেটা বাড়াবে, আবার 5% পর ক্রমান্বয় করতে করতে আমরা 15% নিব। সেখানে ওনারা একজন নারীকেও দেননি। তারপর ওটাকে ডিফেন্ড করতে এসে ওনাদের দলীয় সমর্থক নারী নেতৃত্বে বলেছেন যে আমরা চাইলে ট্রফি দিতে পারতাম। পরবর্তী সময় ওনাকে দেখা গেল যে উনি আবার সংরক্ষিত নারীতে ঠিকে গেলেন। আবার এখানে আপনি দেখেন, এখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করা হলো। জামাতের একটা রাজনীতি খুব ভালো লাগছে যে ধরেন তারা সব কিছুতে ছায়া খুঁজতেছে, ছায়া প্রধানমন্ত্রী, ছায়া মন্ত্রিসভা, ছায়া বাজেট। এখানেও সামনে উচ্চ কক্ষ হবে, এখানে ছায়া উচ্চ কক্ষ, ছায়া নিম্ন কক্ষ তারা দিয়ে দিল। তো এই জিনিসটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নাই, কারণ অনেকেই যেটা বলে যে জামাত আসলে নারীদেরকে আসলে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করে। তো এক্ষেত্রে তাদের কিন্তু এটা বিট্রেড হচ্ছে, তারা নিজেরাই মনে করতেছে। এটা কিন্তু ধরেন বাইরে কেউ সমালোচনা করেনি, তাদের জোট সঙ্গীরাই করেছে। এবং তার চেয়ে যেটা ভয়ঙ্কর জিনিস আমার কাছে যেটা লেগেছে, ধরেন উনি সমালোচনা করতেই পারে। এখন এই সমালোচনা করার মানসিকতাটা আপনি অ্যাডাপ্ট করতে পারছেন কিনা সেটা জরুরি প্রশ্ন। আপনি দেখেন সামান্তা শারমিন যিনি পোস্টটা করেছেন, ওনার পোস্টের কমেন্টসগুলো আপনি দেখেন, ওনার কমেন্টস পড়ার আপনার রুচি হবে না। এবং কমেন্টসে যারা যারা কমেন্টস করছেন ওনাদের প্রোফাইলে দিয়ে দেখেন ওরা কোন রাজনীতি তাদের সাথে করে, কোন রাজনীতি তাদের সাথে এলাই করে, এবং এমন এমন নোংরা, মানে এটাকে আমি বলবো যে ডাস্টবিন কাফেলা। এবং এই রাজনীতিটাকে হচ্ছে কি বিবস্ত্রীকরণের প্রতীকী রাজনীতি। সুতরাং এই জায়গা থেকে নারীকে যে সম্মানিত বা অসম্মানিত করার যে জায়গা,
এই ব্যারিয়ারটা বাইনারিটা থেকে আসলে আমরা এই জোট বা জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা গুরুতর অভিযোগটা, সেই গুরুতর অভিযোগ থেকে জামাত বেরিয়ে আসতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ সে ধরেন এটা যদি অন্য কোনো এলামেন্ট করতো তাহলে একটা মানা যেত, বা উনি করলো, উনি সমালোচনায় করলো, আপনি তাকে ক্রিটিসাইজ করেন, কিন্তু আপনার যে এই যে মানসিকতাটা, সেই মানসিকতা আমি বলবো না যে জামাতের কেউ তাকে লেলিয়ে দিচ্ছে বা এই সমস্ত গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে, কিন্তু এরা তো জামাতের আদর্শটা ধারণ করে। সুতরাং এটা তারা নিজেরা এটা ফিল করে যে আমাদের এই রাজনীতি নারী কেন্দ্রিক যদি আপনি কথা বলেন তাহলে আপনি এটা স্বীকার হতে হবেন, মানে আপনি নেক্সট টাইম যাতে না করেন আপনাকে একটা ইনডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং নারীদের রাজনীতিকে সংকুচিত করার ক্ষেত্রে আমি মনে করি যে জামাত সে পূর্ণ রাজনীতি বন্দোবস্ত থেকে জামাত বের হতে পারেনি। আমি প্রথম 30 সেকেন্ডে এই প্রশ্নের উত্তর চাবো যে জামাতকে আসলে বেরিয়ে আসতে পারছে কিনা, তার সাথে আমি যুক্ত করতে চাই। ধানমন্ডি 32 নম্বরে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং 4 জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এই যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটলো কেন? ধন্যবাদ আপনাকে। শুরুতে আগের ঘটনায় বলি, জামাত ইসলামী এই রাজনীতি থেকে বেরিয়ে আসলো কি না এই প্রশ্ন ওঠার কোনো সুযোগই নেই। জামাত ইসলামী কখনো নারীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করেনি। বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে রাজনীতিতে সবচেয়ে বেশি জায়গা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নীতি নির্ধারণী ফোরামকে কর্ম পরিষদ বলা হয়, এক্সিকিউটিভ কমিটি বলা হয় কি, যেটা এই কর্ম পরিষদে 37% নারী। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনি পাবেন না যেখানে 37% নারী। আজকে কর্ম পরিষদের বৈঠক ছিল গতকালকে, এই বৈঠকে নারীদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, নারীদেরকে অংশগ্রহণ করা হয়েছে। এই যে ইয়ে করা হলো, নারীদের সংসদ সদস্য করা হলো, এটা তো জামাত ইসলামী করেছে, না তো অন্য কেউ তো করেনি। জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে, নারীদের কথা বলেছে, এবং জামাত ইসলামী নারীরা আলহামদুলিল্লাহ সংসদে কথা বলছে, ভূমিকা রাখছে, সবাই প্রশংসা করছে, স্বয়ং মানে সরকার দলীয় সংসদ সদস্যরা প্রশংসা করছে। সুতরাং জামাত ইসলামীর জায়গায় নারীদেরকে যেভাবে ভূমি রাখার সুযোগ দেওয়া দরকার, যেটা বাংলাদেশের সংবিধান অনুমোদন করে, বাংলাদেশের আইন অনুমোদন করে, বাংলাদেশের পরিবেশ অনুমোদন করে, 100বার সুযোগ, সহযোগিতা এবং কার্যকরী ভূমিকা বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে সব জায়গা থেকে রাখছে। দ্বিতীয়, আপনি যে ইস্যুটা নিয়ে আসলেন সেটা হলো যে সাংবাদিকদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এইটা জামাত ইসলামী একেবারে শুরুতেই দায় স্বীকার করে নিয়েছে যে ধানমন্ডিতে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক, এবং এই দুঃখ প্রকাশ করে সাথে সাথেই জামাত ইসলামী সেখানে এই সাংবাদিকদের উপর কারা করেছে, আক্রমণ করেছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেছে সাংবাদিকদেরকে এবং ক্ষমা প্রার্থনা করেছে। সাংবাদিকদের এই আশ্বস্তের প্রেক্ষিতে শুধু আশ্বস্ত করে শেষ করেনি, চিহ্নিত করা হয়েছে কারা এই কাজ করেছে এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই বহিষ্কারই যথেষ্ট? নিঃসন্দেহে একটা দলের পক্ষে আসলে তার কর্মীদের জন্য বহিষ্কারের পরে খুব বেশি ভূমিকা রাখা দলের পক্ষে সহজ না। যদি সংশ্লিষ্ট ব্যক্তি বিচারের প্রয়োজনে মনে করে যে তিনি আইনের আশ্রয় নেবেন, তখন আইন যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে গ্রেফতার করবে অথবা অন্যান্য কোনো ব্যবস্থা নেবে, জামাত ইসলামী সর্বাত্মক সহযোগিতা সেক্ষেত্রে অবশ্যই করবে। যে নিরাপত্তার জন্য এই আপনাদের রাজনৈতিক দলগুলোর আরো কঠোর কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি তো আপনার চিন্তা থেকেও দেখেন, তারা কি জামাত ইসলামের পক্ষ থেকে ভিন্ন কোনো কর্মসূচি বা উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ আছে? একটা দল থেকে একজন কর্মীকে বহিষ্কার করাটাই হলো তার জন্য সর্বোচ্চ শাস্তি। জি, ডাক্তার রাকিব আল হাসান, সাংবাদিকদের উপর এই হামলায় আজ সম্পাদক পরিষদ এবং বিএনপিপন্থী সংগঠন সহ বিভিন্ন মহল বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছেন। আপনি এই ব্যাপারটিকে কিভাবে দেখবেন? জি, আপনাকে আবার ধন্যবাদ। এবং জামাতের পক্ষ থেকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে। আমি আসতেছি এই প্রসঙ্গে। ভাই একটা কথা বলেছেন যে 37% ওনাদের কর্ম পরিষদের সদস্য, কিন্তু আপনার এটা মনে রাখতে হবে যে জামাতের আমির আল জাজিরার যে ইন্টারভিউ দিয়েছেন তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন যে জামাতের কোনো নারী কখনো আমির হতে পারবে না। অথচ বাংলাদেশে এটা কিন্তু বাংলাদেশের সংবিধানকে ভায়োলেট করে, কারণ বাংলাদেশের সংবিধানে 27 অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষ রাজনীতির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে। সুতরাং এটা আপনাকে মানতেছেন না, এক নম্বর বিষয়। সেকেন্ড বিষয় যে ধরেন আপনার যে বিষয়টা আপনি বললেন যে সাংবাদিকতার বিষয়টা, দেখুন এটা কিন্তু শুরু থেকে ধরেন এটা তো মূলত গেছে 32 আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার রয়েছে, একটা দেশে একটা এক্সিস্টিং গভর্নমেন্ট রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সরকারের ইন্টারনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স রয়েছে, এবং সরকার কিন্তু আগে থেকে 6টি জেলায় আপনার সেনাবাহিনী মোতায়েন করেছে, তাই না? তো সেই জায়গা থেকে সরকারের আন্তরিকতা, আপনি সরকারকে বিরোধী দল হিসেবে আপনি সরকারকে পরামর্শ দিতে পারেন যে আওয়ামী লীগ ফেসিবাদকে ঠেকানোর জন্য করতে পারেন। আপনাকে তো সে দায়িত্ব দেওয়া হয় নাই, আপনি একবারই কেন সেটাতে গেলেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে সেটা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি সেখানে গিয়ে আপনি সাংবাদিকদের প্রতি যে হামলা করলেন, সেই হামলাটাও কিন্তু খুব নিন্দনীয়, নিজেরাও স্বীকার করে নিয়েছে, এটা খুব সাধুবাদযোগ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এই যে আচরণগুলো
একটা ফেসিবাদ ঠেকাতে গিয়ে কিন্তু আপনি আবার নতুন ফেসিবাদের আশ্রয় নিচ্ছেন। সুতরাং আমরা বাংলাদেশে নতুন কোনো ফেসিবাদ চাই না, সেটা ক্ষমতার ফেসিবাদ হোক, ক্ষমতার বাইরে ফেসিবাদ হোক, যে ফেসিবাদই হোক না কেন। সুতরাং এই জিনিসটাকে বাংলাদেশের মানুষও মূল্যায়ন করবে এবং আমি মনে করি যে এই জিনিসটাকে জামাতও নিজ থেকে ফিল করবে। আমি শেষ প্রশ্ন হিসেবে দুজনের কাছে একই প্রশ্ন করব, 30 সেকেন্ডে যদি আপনারা উত্তর দেন। আমি আইয়ুবী সাহেব আপনার কাছে প্রথমে আসতে চাই যে আজ সংসদে বিএনপি সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান তিনি বলেছেন আগামী 50 বছরে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা প্রায় নেই এবং 3টি প্রজন্ম তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই প্রশ্ন রাখি আপনার কাছেও থাকবে, আপনি এই প্রশ্নের উত্তর কি দিবেন? আওয়ামী লীগ কি 50 বছরও ফিরতে পারবে না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে এরকম অকাট্য করে বলার কোনো সুযোগ আসলে আমি আছে বলে মনে করি না। তবে আওয়ামী লীগ এই 24-এর আন্দোলনে যে ঘটনা ঘটিয়েছে সেখানে যে প্রজন্ম অংশগ্রহণ করেছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মানে এতিমখানা, ক্যাটাগরি যদি আমি বলি আর কি, এজ যদি আমরা ধরি, জেনারেশন যদি ধরি, জেনারেশন হিসাব করলে এই জেনারেশন এক্স্যাক্টলি 50 না আরও বেশি পর্যন্ত কন্টিনিউ করাটা একেবারে ইজি, একেবারে লিগেল আমি মনে করি, একেবারে ইউজুয়াল এটা, যে তারা তাদের প্রতি ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ আমরা দেখি যে নিরাপদ সড়ক কর্মসূচি যে অংশগ্রহণ করেছে, নিরাপদ সড়ক চাই জায়গা থেকে করেছে, উই ওয়ান্ট জাস্টিস, এটা কিন্তু আমরা আন্দোলন করিনি, আমি দেখেছি হাজার হাজার স্কুল ছাত্র সেখানে অংশগ্রহণ করেছে। ওই ছাত্ররা আবার সেই হাসিনার পক্ষে বক্তব্য দিবে, স্লোগান দিবে, এটা তাদের জন্য একটু আমি মনে করি না খুব স্বাভাবিক হবে। আবার কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা করেছে, এটা খুব স্বাভাবিক হবে। তবে বাংলাদেশ এমন একটা মিরাকেলের জায়গা, এটা একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু চাপা পড়ে যায়। আজকে হাসিনা ইস্যু আছে, আগামীতে দেখবেন আরেক ইস্যু এসে হাসিনাই হিরো হয়ে যাবে, তা আরেকজনকে হয়তো। ডাক্তার রাকিব আল হাসান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে বলছিলাম যে 50 বছরে ফেরার সম্ভাবনা প্রায় নেই, যে এটি বলা হয়েছে, আপনি কতটুকু একমত? একদম 20 সেকেন্ডে। আচ্ছা 20 সেকেন্ড 15 সেকেন্ডে শেষ করি। সেটা হচ্ছে ধরেন আপনার যে সময় কন্টেস্ট অনেক কিছু বদলে দেয়। এখন আমি আপনি সেখান থেকে মানে জ্যোতিষবাণী করতে পারি না, কিন্তু কন্টেস্ট যদি আপনি মিলান, আমি যেটা মনে করি ধরেন আওয়ামী লীগ তো একটা বিশাল শক্তি, তার ধরেন অবৈধ অস্ত্র রয়েছে, বিশাল টাকা রয়েছে, লুটপাট টাকা রয়েছে। তো সেই বাংলাদেশের জাসদ ছিল, জাতীয় পার্টি ছিল, ইভেন জামাত ইসলামও ফিরত এসেছে মুক্তিযুদ্ধের পর। তো সুতরাং আওয়ামী লীগ যে ফিরবে না এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না, আওয়ামী লীগ হয়তো ফিরবে কোনো না কোনো ফর্মে। কিন্তু আমি 10 সেকেন্ডে 5 সেকেন্ড শেষ করি, সেটা হচ্ছে কি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে ফেরা হচ্ছে না। এটা হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং বটম লাইন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।